অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসমত আলী, সহকারী শিক্ষক, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, তোমাদের কাছে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে, মনে করো তোমরা 5 ভাই, তোমার বাবার 10 বিঘে জমি। তোমার বাবা যদি তোমাদের মধ্যে সেই জমিগুলো সমানভাবে ভাগ করে দেয়, তাহলে তোমরা কতগুলো পাবে? খুব সহজ হিসাব, 2 বিঘা জমি। খুব সহজ করেই আমরা বললাম। আর বন্ধুরা, আজকে তোমাদের আলোচ্য বিষয়, আজকে যেটা আমরা আলোচনা করব, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা 2 বিঘা জমি। তোমরা দেখতে পাচ্ছ 2 বিঘা জমি। এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটি আমরা আজকে আলোচনা করব। তো কবিতাটি আলোচনা করার আগে বন্ধুরা, চলো আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে মনে হয় ভালো হবে। কবি সম্বন্ধে জানলে কবির কবিতা সম্বন্ধে ভালো জানা যায়। আমরা এখন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সংক্ষেপে আলোচনা করব। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো। বাঙালি তথা সমস্ত বিশ্বের কাছে গর্বের মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যেমন ছিলেন অগ্রণী বাঙালি কবি, তেমনই ছিলেন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলির মধ্যে ছিল 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি গান এবং 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2টি গান বর্তমানে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তিনি এমন একজন মানুষ ছিলেন যার প্রতিভা ও সৃষ্টি সম্পর্কে বলে শেষ করা যাবে না। তবুও আজ আমরা জানার চেষ্টা করব এই রবি ঠাকুরের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সম্পর্কে। চলুন আর সময় নষ্ট না করে জানা যাক কবিগুরুর জীবন কাহিনী সম্পর্কে। ইংরেজিতে 7ই মে 1861 সাল এবং বাংলায় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে এক ঠাকুর পরিবারে তার জন্ম। তিনি ছিলেন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর 14তম সন্তান। ছোটবেলা থেকেই স্কুলের 4 দেওয়ালের মাঝে পড়াশুনো তার একেবারেই অপছন্দের ছিল। ছোটবেলাতে কবিগুরুকে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের মতো 4টি আলাদা আলাদা স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু কোনোটাই তার পছন্দের ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে গৃহশিক্ষক রেখেই তার শিক্ষার ব্যবস্থা করেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবৃত্তি, নাটক, সাহিত্য প্রভৃতির প্রতি প্রবলভাবে আকর্ষণ জন্মায় এবং মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং 1874 সালে তথ্যবোধিনী পত্রিকাতে তার প্রথম অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। সাল 1875। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 14 বছর বয়স, তখন তার মা মারা যান। যেহেতু পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণের নেশায় বেশিরভাগ সময় কলকাতার বাইরে থাকতেন, তাই রবি ঠাকুরের ছোটবেলা কাটে বাড়ির চাকর বাকর ও দাদা দিদিদের শাসনে। সাল 1877 তিনি ভিখারিনী নামে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প লেখেন এবং 1878 সালে প্রকাশিত হয় রবি ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। সাল 1878 ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে রবি ঠাকুরকে ইংল্যান্ডে পাঠানো হয়। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন এবং পরে 1889 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু এই আইন বিদ্যা নিয়ে পড়াশোনাতে তার কোনো ইচ্ছা ছিল না।
তাই তিনি সবসময় সাহিত্য চর্চা নিয়ে মেতে থাকতেন। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় ঘটে এবং তাদের লেখাগুলি তিনি গভীর মনোযোগ সহকারে পাঠ করতেন। সাল 1880, প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শেষ না করেই তিনি দেশে ফিরে আসেন। ইংল্যান্ডে থাকাকালীন তার ইংল্যান্ড বসবাসের অভিজ্ঞতার কথা ভারতীয় পত্রিকায় পত্রাকারে পাঠাতেন তিনি। 1881 সালে এই পত্রাবলী জরুপ প্রবাসের পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয়, আর এটিই ছিল রবি ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা গদ্য গ্রন্থ। সাল 1883, 9 ডিসেম্বর বাংলায় 1290 বঙ্গাব্দের 24 অগ্রহায়ণ ঠাকুরবাড়ির একজন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবি ঠাকুরের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে এই ভবতারিণী দেবীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর 5টি সন্তানের জন্ম দেন, যারা ছিলেন মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। এদের মধ্যে অতি অল্প বয়সী রেণুকা ও সমীন্দ্রনাথ মারা যান। সাল 1890 রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। এই 20 থেকে 30 বছরের মধ্যে তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীত সংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি হলো প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবির ছায়া, কড়ি ও কমল। সাল 1891 পিতার আদেশে তিনি নদিয়ার পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির দেখাশোনা শুরু করেন। 1891 সাল থেকে 1895 সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবি ঠাকুরের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত। সাল 1901 রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত শান্তিনিকেতনে চলে আসে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম এবং 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই আশ্রমের বাগানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক স্কুল। এরপর রবি ঠাকুরের জীবনে শুরু হয় একটি দুঃখ কষ্ট ভরা বেদনাদায়ক অধ্যায়। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালের 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালে 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও 1907 সালে 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ মারা যান। এসবের মধ্যেই 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 1906 ও 1907 সালে যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ও জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে কৃষি বিজ্ঞান শেখানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান। এই সময় শান্তিনিকেতনের ব্রহ্ম বিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথ ঠাকুরকে বহন করতে হতো। তাই এসব খরচ সামলাতে এক প্রকার বাধ্য হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর গয়না ও পুরীর বসত বাড়িটি বিক্রি করে দেন। ইতিমধ্যে বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। 1901 সালে নৈবেদ্য ও 1906 সালে খেয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। সাল 1913 এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যের নোবেল পুরস্কার প্রদান করেন এবং 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার বা নাইটহুড উপাধি দেন। সাল 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই নাইটহুড উপাধি বর্জন করেন। সাল 1921 কবিগুরু এবং আরো কয়েকটি ব্যক্তি মিলে শান্তিনিকেতনের অদূরের সরুল গ্রামে পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ, চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন। জীবনের শেষ দশায় রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী এবং পত্রপুট। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের
জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আমরা এখন চলে যাই এই 2 বিঘা জমি কবিতার পাঠ পরিচিতি সম্বন্ধে একটু আমরা আলোচনা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 বিঘা জমি একটি কাহিনী কবিতা। কি জাতীয় কবিতা? কাহিনী কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দেনার দায়ে জর্জরিত উপেন সব সম্পত্তি হারালেও বাড়ি ভিটা বিক্রি করেনি, কিন্তু জমিদার বাগান করার অজুহাতে সেটিও দখল করে। বহুদিন পর একদিন ফিরে এলেও তাকে চোর সাব্যস্ত করে অপমান করা হয়। এই কবিতায় কবি দেখাতে চেয়েছেন এক শ্রেণীর মানুষ গরিবের সর্বস্ব লুট করে, তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় করে নেয়। 2 বিঘা জমি কবিতায় কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। আমরা এতক্ষণ পাঠ পরিচিতি সম্বন্ধে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এবার কবিতাটি শুনবো। আমরা এবার দেখবো যে 2 বিঘা জমি কবিতাটি ঘটনাটা আমরা জানার চেষ্টা করবো। আমরা একটা ভালো আবৃত্তি শুনবো, তোমরা মনোযোগ দিয়ে যদি আবৃত্তিটা দেখো। আমরা আবৃত্তিটা দেখার চেষ্টা করি। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। দেখো মন, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থেয় দিকে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, মুখে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সত্য পুরুষ যেথায় মানুষ, সেবাতি সোনার বাড়া। দৈন্যের দায়ের বেঁচি বসে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল, রইল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল বিক্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। হে জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালির ধন চুরি। মনে ভাবিলাম, মনে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু সেদিন ভুলিতে পারি
মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানু রাখালির খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল বিশিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিসাধুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। কি বসে তার তলে নয়নের জলে শান্ত হইলে ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা তলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে পারে ঠেকানো মাথা। হেনকালে হায় জমল তো প্রায় কোথা হতে এলো মালি, ছুটি বাঁধা উড়ে শক্ত বসরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবুচ্ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ তলে বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে ভেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 বিঘা জমি কবিতাটি আবৃত্তি শুনলাম।
সচিত্র আবৃত্তি। নিশ্চয়ই তোমরা কবিতাটি শুনে তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কবিতার বিষয়বস্তু অনেকটা অনুধাবন করতে পেরেছ। আমরা কবিতার আলোচনায় যাব, তার আগে আমরা একটু কবিতার কিছু শব্দার্থ আমরা জেনে নিই। বন্ধুরা দেখো, এখানে বেশ কিছু কঠিন শব্দ ছিল, তোমরা হয়তো বুঝতে পারোনি। দেখে নাও, ভূস্বামী। ভূস্বামী হচ্ছে অনেক জমির মালিক বা জমিদারকে বলা হয় ভূস্বামী। ক্রূর, ক্রূর হাসির কথা বলা হয়েছে। নিষ্ঠুর বা নির্দয়। ভুরি ভুরি, আমরা কথাটা ব্যবহার করি মানে প্রচুর। মোহগর্ত, মোহের ক্ষুদ্র গহ্বর। লোভিল মানে লাভ করলো বা পেল। পরিষদ মানে পার্শ্বচর, মশাই। সমীর মানে বাতাস। প্রহর মানে 3 ঘন্টা কাল। 3 দিন রাত্রির 3 ভাগের 1 ভাগকে বলা হয় প্রহর। আর বিশ্ব নিখিল মানে হচ্ছে গোটা দুনিয়া বা সমগ্র পৃথিবী। আর পানি, এই বানানটা একটু দেখে নাও, এই পানি বানান মানে হচ্ছে হাত। আর ডিক্রি মানে হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশনামা। আমরা শব্দার্থগুলো জানলাম বন্ধুরা। আমরা এবারে কবিতার আলোচনায় যাই। বন্ধুরা তোমরা কবিতাটি যেমন শুনছিলে এবং কিছু ছবি দেখছিলে, সেখানে কবিতার অনেকটা চিত্রই তোমাদের মানুষ পটে ভেসে এসেছে। তোমরা উপলব্ধি করতে পেরেছো যে কিছু কিছু মানুষ সমাজে আছে যারা তাদের ক্ষমতা এবং দাপট দেখিয়ে অন্যের কিছু সম্পত্তি, ধন সম্পদ সেগুলো নিজের কুক্ষিগত করার চেষ্টা করে। যুগ যুগ ধরে এটা ছিল। আমরা এখনো বিভিন্ন পত্রপত্রিকায় বা টিভির খবরে আমরা এমনটি ঘটনা দেখতে পাই মাঝে মাঝে। তো এদের হাত থেকে রক্ষা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনাটি কবিতার আকারে তুলে ধরেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কবিতার যে মূল বিষয়বস্তু, এই কবিতা থেকে আমরা হয়তো সেভাবে গ্রহণ করতে পারিনি, যার জন্যই এমন ঘটনাটি মাঝে মাঝে ঘটে থাকে। আমরা কবিতার বিশেষ কিছু লাইন আলোচনা করব। বন্ধুরা তোমরা দেখেছো যে কবিতার অন্তমিল খুবই চমৎকার এবং প্রাকৃতিক দৃশ্য, গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্যের চমৎকার বর্ণনা দেওয়া আছে এই কবিতায়। আমরা আলোচনা করি একটু। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবে গাছি ঋণী। এক কথায় উপেন তার অনেক ঋণ ছিল, তার বেশ কিছু জমি জমা ছিল, কিন্তু ঋণ থাকার কারণে তার সব জমি চলে গেছে। মাত্র 2 বিঘে জমি তার ছিল। কিন্তু জমিদার তার বাগান করার অজুহাত দেখিয়ে সেই জমিটুকু জোর করে দখল করে নেয় এবং শুধু তাই নয়, সেই জমির অর্থ বা টাকাও তাকে দেওয়া হয়নি। মিথ্যে সই নিয়ে তার কাছ থেকে সেই জমিটি দখল করে নেয়। আমরা আলোচনায় যে একটু কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। উপেন খুব অনুনয় বিনয় করে বলছেন যে আমার তো তেমন কিছু জমি নেই, শুধু মরে যাওয়ার পর যে একটা মানুষের আশ্রয় লাগে বা বেঁচে থাকতে যে আশ্রয়টুকু লাগে, মরে যাওয়ার পর যে একটা পৈতৃক কি ঠিকানা লাগে, সেইটুকুই শুধু তার আছে, সেটি সে দিতে চায় না। কিন্তু কি বললো জমিদার, বলল ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষের জিথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। কবি এখানে বলছেন উপনের মাধ্যমে যে কোনো লক্ষ্মী ছাড়া এরকম তার 7 পুরুষের ভিটে কখনো বিক্রি করে না। আঁখি করে লাল রাজা ক্ষণকাল, কহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। এই কথার অর্থ হচ্ছে দেখা যাবে মানে কি, তার মানে যেভাবেই হোক সে এই সম্পত্তিটিকে গ্রাস করবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। ইতিমধ্যেই জমিদার উপেনের কাছ থেকে সেই জমিটুকু নিয়ে বাড়ি দখল করে নিয়ে তাকে বের করে দিয়েছে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার খাতে। আমি একটু আগে বলছিলাম যে মিথ্যে সই নিয়ে
তাকে বলা হয়েছে যে তুমি আমার কাছ থেকে দেনা করেছিলে, সেই দেনা পরিশোধ করতে না পেরে তোমার এই জমি আমি দখল করে নিলাম বা আমার নামে রেজিস্ট্রি করে নিলাম। এইখানে একটি বিখ্যাত লাইন আছে, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। এটা সত্য যে পৃথিবীতে যার যত আছে সে তত বেশি চায়। কারণ যার 2টি বাড়ি আছে সে আরো 2টি বাড়ি চায়, যার একটি গাড়ি আছে সে আরো নতুন মডেলের গাড়ি চায়। এরকমই একটি অবস্থা আমাদের সমাজে প্রচলিত আছে। মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। এখানে কবি বলছেন যে এই 2 বিঘার পরিবর্তে উপেন যেন সমস্ত পৃথিবী হাতে পেয়ে গেছে। সন্ন্যাসী বেশে ফিরে দেশে দেশে, হইয়া সাধুরী শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। আর এই সুযোগে সে যখন সন্ন্যাসী বেশে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো, তখন কিন্তু সে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে ঘুরে ফিরে বা দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা নয়নাভিরাম দৃশ্য সে দেখতে পেল। কিন্তু যতই সে প্রাকৃতিক দৃশ্য দেখুক, তার মনের মধ্যে কিন্তু একটি টান সবসময় অনুভব করত, সেটি হচ্ছে তার মাতৃভূমি, সেই 2 বিঘা জমির উপরে যে বাড়িটি। ভোদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। আমি যেটা বলছিলাম, হাটে মাঠে বাটে এই মতো কাটে, বছর 15-16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। 15-16 বছর এইভাবে ঘুরতে ঘুরতে তার নিজ বাড়িতে ফেরার খুব ইচ্ছে হলো। কিন্তু এসে কি ঘটলো, একটি করুণ দৃশ্য আমরা দেখতে পাবো এখন। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শুনি বীর শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেই উপেনের বিভিন্ন দৃশ্য দেখবার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা, বিশেষ করে গ্রাম বাংলার প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবি বলছেন, পল্লব ঘন আম্র কাননো, রাখালের খেলা গৃহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ হলো নিজ গ্রামে, কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথ তলা করি বামে, রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনে এসে আমার বাড়ির কাছে। সে যখন তার বাড়ির কাছে এসে গেল, কিন্তু এসে দেখলো কি, যে তার যে 2 বিঘা জমি, তার আগের যে রূপ ছিল সেই রূপটি নাই। কবির ভাষায় কবি বলছেন, ধিক 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 ওরে শতধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি, যখন যাহারি তখন তাহার, এই কি জননী তুমি। দুঃখিত, যে এখানে যখন উপেনের জমিটুকু ছিল তখন সে যত্ন করতে পারতো না, কিন্তু জমিদার যখন তার জমিটুকু দখল করে নেয় তখন সেখানে সে ফুলের বাগান করেছে, বিভিন্ন রং বেরঙের গাছ লাগিয়েছে। এক কথায় তার আগের চেহারাটা যেন বদলে গেছে। এই জন্যই উপেন তার জমিকে ভৎসনা করে এই কথাটি বলছে। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া, ফুল ফল ফুল সব পাতা, সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আজ কোনরিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ। এখানে বর্ণনা করা হচ্ছে যে আগের যেই রূপটি ছিল সেই রূপটি একেবারে বদলে গেছে এবং এমন একটা রূপ ধারণ করেছে যা খুবই চাকচিক্যময়। তুমি হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন, ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন, কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। এক কথায় কোনো মানুষ যদি অন্যের বাড়িতে গিয়ে যতই আদর আপ্যায়ন করুক, সে কিন্তু
সেখানে মায়ের কাছে যতটা স্নেহ ভালোবাসা পায় অন্যের কাছে কিন্তু ততটা পায় না। এক কথায় আপনজনের কাছে থাকলে যে অনুভূতি, যে আনন্দ বা যে সুখ অনুভব করা যায়, অন্যের কাছে গিয়ে এমনটি পাওয়া যায় না। কবি এই জন্য উপেনের মাধ্যমে বলছেন, উপেন যেটি বলছে সেটি হচ্ছে যে 2 বিঘা জমি যখন উপেনের ছিল তখন উপেন তাকে অনেক আদর যত্ন করে তাকে রাখতো এবং হৃদয়ের ভালোবাসা দিয়েই তাকে রাখতো। কিন্তু রাজা তো স্বার্থের জন্য তাকে, জমিদার তো স্বার্থের জন্য তাকে নিয়ে গেছে মাত্র। আমরা আরো 1 লাইন পড়ার চেষ্টা করছি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ কি। উপেন ছোটবেলায় যে আম গাছটি লাগিয়েছিল সেই গাছটি এখন প্রকাণ্ড একটি গাছে পরিণত হয়েছে এবং সেই গাছ দেখে উপেনের আবেগে আপ্লুত হয়ে যায়। সে আবেগে সেই গাছের ছায়া বসে গাছকে জড়িয়ে ধরে। এমন সময় কি হলো? বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। ছোটবেলায় উপেন অনেক এই গাছতলায় গেছে, গাছতলায় আম কুড়িয়েছে, ঝড়ের সময় আম কুড়িয়েছে, সেই স্মৃতিগুলো তার মনে পড়ে গেল। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ মধুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। এক কথায় প্রত্যেকটি মানুষের ওই শৈশবের কিছু দিন থাকে, বিশেষ করে গ্রামীণ জীবনে শৈশবের দিনগুলো ভুলে যাবার মতো নয়। এগুলো যেন স্বর্ণোজ্জ্বল হয়ে জীবনের আমাদের জীবনের সঙ্গে মিশে থাকে। এখানে উপেন তার বাড়িতে ফিরে আসার পর সেই কথাগুলো বারবার করে যেন মনে পড়ছিল। এমন সময় একটি ঘটনা ঘটলো, একটি নাটকীয় ঘটনা। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দোলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিরিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা। একটু বাতাসের কারণে একটি আম এসে উপেনের সামনে যখন পড়লো, উপেন ভেবেছিল যে তার প্রতি বুঝি আম গাছটি দয়া করে বা ভালোবেসে তার সামনে এই আম দুটো পড়লো। কিন্তু ঘটনা কিন্তু অন্যটা ঘটে গেল। দুঃখিত। হেনকালে হায় জমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। এক কথায় এই আমটা যখন তারা পেল, তাদের রাজার জমিদারের যে পাইক পেয়াদার ছিল তারা এসে তার কাছ থেকে কেড়ে নেয়। এইখানে এই ঘটনাটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর আরো এই কবিতার যে করুণ সুরটি এখানে ফুটে উঠেছে। ইচ্ছে করলে জমিদার তাকে আম দুটি দিয়ে হয়তো বিদায় করতে পারতো, কিংবা তার আদর যত্ন করতে পারতো, কিন্তু চিরাচরিত সেই যে যারা ভূমিদস্যু বা যারা পরের ধন সম্পত্তি লুট করে নেয়, তাদের হৃদয়টা যে কত কঠিন তা এই কবিতার শেষ দিকে আমরা এসে আরো মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। এমন সময় বাবু সেখানে বড়শি দিয়ে মাছ ধরছিল। পরিষদরা অর্থাৎ তার দুঃখিত তার যে চাকররা ছিল তারা জমিদারকে এটা বলার সঙ্গে সঙ্গে জমিদার এসে তাকে আরো শাসালো এবং তাকে চোর সাব্যস্ত করলো। আমরা শেষ লাইনটুকু পড়ে শেষ করব। চিরিল না মরে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলে লাঠি গাছ, বাবু ছিপ হাতে পরিষদের সাথে ধরছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পরিষদ দলে, বলে তার শতগুণ। এখন জমিদার যতটুকু বলে তার চেয়ে তার চাকর বাকররা আরো বেশি করে যেন বলে। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ফাঁসি, এই ছিল মোর ঘাটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এক কথায় যার জমি সে আজ চোর হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতার মাধ্যমে নিশ্চয়ই এখান থেকে যে শিক্ষাটুকু তোমরা নেবে সেটি হচ্ছে, যতই পরবর্তী জীবনে যতই ক্ষমতাধর বা প্রতিপত্তিশালী হও না কেন, গরিবের বা দুর্বলের প্রতি কখনো তোমরা অত্যাচার করবে না বা তাদের ধন সম্পত্তি কখনো লুট করে নেবে না।
বরঞ্চ যার যেটা অধিকার তাকে সেটা দেবার চেষ্টা করতে হবে। আমরা পরবর্তীতে প্রশ্ন উত্তর আলোচনায় যাব। তার আগে দু একটি প্রশ্ন আজকে একটু করে নেই। তোমাদের তো এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে শুনলে, কিন্তু তোমাদের মনে আছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে, 1913 সালে। গুড, ধন্যবাদ। নিশ্চয়ই তোমরা সবাই বলতে পেরেছো 1913 সালে। বন্ধুরা তোমাদের মনে আছে যে 2 বিঘা জমি, এই কবিতাটি কি জাতীয় কবিতা? মনে করতে পারো? এটি একটি কাহিনী কবিতা। কাহিনী কবিতা, গুড, কাহিনী কবিতা। এবং সবশেষে আরেকটু প্রশ্ন করি যে এই কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? মনে আছে না তোমাদের? নিশ্চয়ই মনে আছে, কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি। আগামী দিনে নিশ্চয়ই অন্য কোনো পাঠ নিয়ে, কবিতা নিয়ে বা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।